আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন আশা করছি। হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাই টিভি সংলাপ। আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি জনপ্রত্যাশা ও বাস্তবতা। স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে জাতীয় সংসদ সদস্য জামাত নেতা কর্নেল আব্দুল বাতেন, অবসরপ্রাপ্ত। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের সাথে সহসাই যুক্ত হবেন, স্টুডিওতে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন। তিনি আসলেই আমরা তার কথাও শুনবো। আমরা এখন শুনবো কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন আপনার কাছেই। জনপ্রত্যাশা ও বাস্তবতা সেটি শুনছিলেন। আমরা একটু শুরুতেই, যেহেতু একদম জুলাই চলছে মাস, শুরুতেই প্রিয় দর্শক আমরা জুলাইয়ের 24 জুলাইয়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের এবং আত্মার শান্তি কামনা করছি। একই সাথে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে আসুক সেই প্রত্যাশা করছি। কর্নেল বাতেন, জুলাই থেকে একটু শুরু করছি। সেটি হচ্ছে যে প্রথমে একটু আসি, আপনি যে দলের সংসদ সদস্য, যে দলের নেতা, ইতিমধ্যেই সে দল সহ 11 দল আবারও রাজপথে নেমে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। আবারও রাজপথে একদম নেমে আসবেন এরকম হুঙ্কারও দেয়া হচ্ছে। এমন কি 2 বছরের গেল না, নতুন সরকার হানিমুন পিরিয়ড কেবল হয়তো পার করলো, তাহলে এমন কি পরিস্থিতি হলো যে পরিস্থিতির কারণে জামাত সহ 11 দল আবার রাজপথই চাইছেন যে জনগণ নেমে আসুক? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাই টিভির দর্শক শ্রোতাকে। জনপ্রত্যাশা বর্তমান বাস্তবতা খুব একটি প্রাসঙ্গিক বিষয়। বর্তমানে জুলাই মাস চলতেছে। আমরা সকলেই জানি যে বিগত 24 সালের জুলাই মাসে যে গণ অভ্যুত্থান হয়েছিল, গণবিপ্লব হয়েছিল, তার মধ্য দিয়ে তৎকালীন স্বৈরাচার ফ্যাসিবাদী শাসকের পতন হয়েছিল এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে একটা আকাঙ্ক্ষা প্রকাশ হয়েছিল, জনগণের একটা প্রত্যাশার বহিঃপ্রকাশ ঘটেছিল। সেটা হচ্ছে শাসন ব্যবস্থার একটা পরিবর্তন, আমূল পরিবর্তন। শুধু সরকার পরিবর্তন নয়, একটা নির্বাচনের মধ্য দিয়ে শুধু শাসক দলের পরিবর্তন নয় বা ব্যক্তির পরিবর্তন নয়, সেটা শাসন ব্যবস্থা তার পরিবর্তন সংস্কারের মধ্য দিয়ে, এবং সেই সংস্কার অবশ্যই সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে হতে হবে। এই ধরনের একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল। জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন, প্রায় 7-8 মাস ধরে দীর্ঘ আলোচনা হয়, অসংখ্য বৈঠক হয়। সমস্ত রাজনৈতিক দল এবং দেশের সিভিল সোসাইটি এর সঙ্গে জড়িত ছিল। আলাপ আলোচনার ভিত্তিতে একটা ঐকমত্যে পৌঁছা সম্ভব হয়। যদিও সেখানে কিছু একাধিক দলের কিছু কিছু নোট অফ ডিসিশন ছিল, তারপরও মোটা দাগে যে বিষয়টি ছিল সেটা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেসব সংস্কারমূলক কাজ অধ্যাদেশের মাধ্যমে সম্পন্ন করা হয়েছিল, সেগুলোকে প্রথম সংসদের উত্থাপনের 30 দিনের মধ্যেই সেগুলোকে আইনে পরিণত করে সংস্কার কাজটা সম্পন্ন করা হবে। কিন্তু 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পর সংসদের অধিবেশনে দেখা গেল যে সংবিধান সংস্কারের সঙ্গে জড়িত এবং দেশে সুশাসন কায়েম করতে হলে যে আইনগুলো অবশ্যই অত্যাবশ্যকীয়, সেই আইনগুলো ল্যাপস করা হলো, সেই অধ্যাদেশগুলো ল্যাপ করা হলো। যেমন বিচার বিভাগ স্বাধীন, আমাদের একটা অন্যতম দাবি হলো স্বাধীন বিচার বিভাগ চায় দেশের মানুষ। স্বাধীন নির্বাচন কমিশন চায় এদেশের মানুষ। এবং এই ধরনের যে সাংবিধানিক সংস্থাগুলো আছে, দুর্নীতি দমন কমিশন, যে সাংবিধানিক সংস্থাগুলো আছে, যেগুলো স্বাধীনভাবে কাজ করতে পারলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়, মানুষের চাওয়া ছিল যে এই প্রতিষ্ঠানগুলো যাতে
দলীয় বিবেচনায় লোক নিয়োগের সুযোগ না থাকে সেই সুযোগটা বন্ধ করা, এবং এটার প্রস্তাব ছিল জুলাই সনদের মধ্যে, এই অধ্যাদেশগুলোর মধ্যে প্রস্তাব ছিল কিভাবে এই দেশের রাজনীতি নিরপেক্ষ, চলবে। হ্যাঁ, জি। বরেণ্য ব্যক্তিদেরকে নিয়ে কিভাবে এই সংস্থাগুলো গঠন করা হবে এ ব্যাপারে বিভিন্ন ধরনের প্রস্তাবনা ছিল। কিন্তু এই অধ্যাদেশটি ল্যাপস হওয়াতে, এই অধ্যাদেশগুলো ল্যাপস হওয়াতে, আইনে পরিণত না হওয়াতে সেই সম্ভাবনাটা আপাতত নাই যে সংস্কারের। যদিও বিএনপি বারবার বলছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন। অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু কিভাবে বাস্তবায়ন করবে এ ব্যাপারে মানুষের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। আমি যদি এক্ষেত্রে একটা উদাহরণ দিই, না, সেক্ষেত্রে মানে আপনাদের রাজপথে যাওয়ার বা রাজপথে যাওয়ার যে ঘোষণা সেটি প্রয়োজন হলো কেন? আপনারা তো সংসদে আপনারা আছেন, কথা বলছেন, এবং রাজপথে এই মুহূর্তে জনগণ কি অ্যাকসেপ্ট করবে আপনাদের রাজপথে যাওয়া, বা জনগণ কি চাইছে? জি। জনগণের সে আকাঙ্ক্ষা, এত বড় একটা অভ্যুত্থানের পরে আবার কি জনগণ রাজপথে যাইবে? সেটি কি জনগণ বলবেন, নাকি জামাতের যারা সাপোর্টার বা 11 দলের তারা নামবে? আচ্ছা আমি বলছি এ ব্যাপারে। হ্যাঁ, আমরা সংসদে তো সোচ্চার আছি, সংসদের বিরোধী দল হিসাবে আমরা সক্রিয় ভূমিকা পালন করছি। যেসব ক্ষেত্রে সরকারকে সহায়তা করা দরকার সেক্ষেত্রে আমরা সহায়তা করছি, যেসব ক্ষেত্রে সমালোচনা করা দরকার সেক্ষেত্রে আমরা সমালোচনা করছি। তো সংসদে আলোচনা করে এই সমস্যাগুলোর সমাধান নাও হতে পারে, এই জন্য যে সংসদে তাদের 2/3 মেজরিটি আছে। ব্রুট মেজরিটি থাকলে একটা রাজনৈতিক দল বা একটা সরকার তাদের নিজেদের মতো করে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে তারা হয়তো বা বিরোধী দলের মতামত অনেক সময় খুব একটা গুরুত্ব দেয় না। এখন বিরোধী দলগুলোর, বিশেষ করে জামাত এবং সেই সঙ্গে যে অন্যান্য ইসলামপন্থী দলগুলো আছে, এনসিপি তখন ছিল না, এনসিপি তো এখন আছে, বাট ইতিহাস আছে যে তিক্ত অভিজ্ঞতা আছে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় জি। যে যে দলগুলো 3টা দল মিলে একত্রে আন্দোলন করেছিল, সেই সময় একটা রূপরেখা প্রণীত হয়েছিল। এরশাদের পতনের পর একটা এরকম জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা বিশেষ ধরনের সরকারের মাধ্যমে বা সংবিধান সংশোধন করে একটা বিশেষ ধরনের সরকারের মাধ্যমে নির্বাচন পরিচালিত হয়েছিল, এবং একটা রূপরেখা দাঁড় করানো হয়েছিল যে নির্বাচিত সরকার কেয়ারটেকার আইন সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করবে, কেয়ারটেকার ব্যবস্থা। কিন্তু ওই সময় যে বর্তমান যে দল রাষ্ট্র ক্ষমতায় আছে তারা দেখা গেল যে 5 বছর পার করে দেওয়ার পরেও তারা ওই কেয়ারটেকার ব্যবস্থা সংবিধানে আনলেন না। তখন কিন্তু একটা আন্দোলন করতে হয়েছে, ব্যাপক আন্দোলন করেই বাধ্য করতে হয়েছিল কেয়ারটেকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করতে। তো এই ধরনের তো কিছু অনাস্থা, কিছু দ্বিধাদ্বন্দ্ব আছেই, কাজ করছে। না, সেক্ষেত্রে আপনি যেটি বললেন যে সংসদে তাদের 1/3 মেজরিটি, তাহলে এই সংসদে যে 1/3 মেজরিটি, মানে টু থার্ড 2/3 মেজরিটি, জি জি, 3 ভাগের 2 ভাগ তারা আছে, তো সেক্ষেত্রে তাদের তো জনগণ, সেই 2/3 জনগণ কিংবা ম্যাক্সিমাম জনগণ তো তাদের ভোট দিয়েছে, সেই জনগণ তো তাদের মাঠে আছে। আপনারা সংসদে যেরকম তাদেরকে ভোট দিয়েছে বেশি, সংসদের সদস্য তারা বেশি, যেরকম তাদের তো সাপোর্টারও মাঠেও বেশি, তাহলে মানে না, মাঠে যে কথা বলবেন মাঠেও তো আপনাদের চেয়ে তারা বেশি। যারা আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, সংসদে আমরা যেটা ঘটছে, যেখানে আমরা মনে করছি যে এই বিষয়টা জনগণকে জানানো দরকার, সেই ক্ষেত্রে আমরা জনগণের কাছে যাচ্ছি। দেশব্যাপী আমরা সমাবেশ করে জনগণকে জানিয়ে দিতে চাচ্ছি, এবং এরা যে জনগণের মূল দাবি আমাদেরকে। তাহলে এটি কি শুধু হুঙ্কার এখন পর্যন্ত? এটা হুঙ্কার না, এটা আমাদেরকে ভোট দিয়েছে হয়তো 40, কম বেশি 40% ভোটার বা জনগণ, কিন্তু হাভোটের পক্ষে তো তারা তো গণভোটের পক্ষে 70% ভোট দিয়েছে। তো ওই গণভোটের যে আকাঙ্ক্ষাটা, যে মেসেজটা, সেটা তো বাস্তবায়ন করতে হবে। সেটা বাস্তবায়ন করতে হলে তো জনগণের অংশগ্রহণ লাগবে, এবং এটা যে আপাতত ঝুঁকির মুখে পড়ছে, এই জন্যই জনগণের কাছে যাওয়া হচ্ছে। জি, এখানেই আমি একটু প্রশ্ন করি, সেটি হচ্ছে যে এই যে বললেন যে জনগণের আকাঙ্ক্ষা, তাহলে বিএনপিকে যারা ভোট দিয়েছে তারাও তো জনগণ।
বিএনপির পক্ষে যে ভোটগুলো ছিল, যাদের ভোটের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনায় গেল, তারা তো ম্যাক্সিমাম, মানে আপনাদের চেয়ে তাদের তো সাপোর্টটা বেশি। এখানে জটিলতা আছে। আপনারা যদি বলেন যে আপনাদের এখানে এখানে একটা জটিলতা আছে, সেটা হলো যে গণভোটের, এরশাদ বিরোধী আন্দোলনে তো আওয়ামী লীগও ছিল, আওয়ামী লীগও ছিল। গণভোটের পক্ষে ভোট দিয়েছে ধরে নেন 70% বেশি, বিএনপিকে ভোট দিয়েছে 50% লোক। কিন্তু এই 50%-এর বাইরেও তো 70% লোক তো গণভোটে ভোট দিয়েছে। কাজে তাদের যে রায়টা, সেই রায়টা বর্তমান কি অবস্থায় আছে, যদিও বিএনপি বারবার বলতেছে যে তারা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে, জি, কিন্তু বর্তমানে যে অবস্থাটা সেটা জানানোর জন্য মাঠে যাওয়া, আমি সম্পৃক্ত রাখা। জি 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 প্রিয় দর্শক, আমাদের সাথে এসে স্টুডিওতে এসেছেন, আমরা পরিচয় করে দিচ্ছি। আপনাদের পরিচিত মুখ কামরুজ্জামান রতন, জাতীয় সংসদ সদস্য, বিএনপি নেতা, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সাবেক তুখোর ছাত্র নেতা এক সময়ের। আমরা কথা শুনছিলাম কর্নেল আব্দুল বাতেনের, তার কাছ থেকে। আমি একটু আপনার কাছ থেকে আসি, সেটি হচ্ছে যে ইতিমধ্যেই আমাদের আজকে শিরোনাম জনপ্রত্যাশা ও বাস্তবতা। সেখানে জনপ্রত্যাশা ছিল এই সরকারের সাথে, আজকে জুলাই মাস, সেই জুলাইয়ের 2 বছর হতে চলল। জনপ্রত্যাশা ছিল, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ। সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামাত নেতার দাবি হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন, কিন্তু অনেক কিছু কাটছাট করছেন, মুখে বিএনপি বলতেছে, কিন্তু তারা শঙ্কায় আছে জনগণ যে আদৌ করবেন কিনা। অনেক কিছু বাতও দেয়া হয়েছে, যে কারণে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছে। ধন্যবাদ কর্নেল আব্দুল বাতেন ভাই, সংসদের আমাদের সারথি। তো রাজপথে নামবেন যে কোনো যৌক্তিক দাবিতে, রাজপথ তো যৌক্তিক দাবিতে নামারই একটা জায়গা, যখন সেটা পার্লামেন্টে এবং টেবিলে বসে, যেটা সমাধান হবে না। যেখানে আমরা আন্দোলনে আজকের এই পার্লামেন্টে যেতে, যেখানে সবাই আমরা এক ছিলাম, তো এমন কিছু ঘটেনি বা ঘটার কোনো আশঙ্কা আমার তরফ থেকে আমি বলতে চাই। বাতেন ভাইদের ওই সুযোগটা খুব কম। ইতিমধ্যে বাতেন ভাইরাও জানে যে বিভিন্ন ইস্যুতে যখনই কথা হয়েছে, মাত্র গরম করতেই হবে যদি সেখানে ইস্যু থাকে আর কি। আর ইস্যুটা যদি জনভিত্তি লাভ করে, তখন সেই ইস্যুতে ওনারা নামবেন। মানুষ যদি ওনাদের দাবিটাকে যৌক্তিক মনে করে, আর যেই সব কথা বলে বিএনপির বিরুদ্ধে বা বিএনপিকে খলনায়কের জায়গায় বসাতে যাচ্ছে, আমি মনে করি জামাত ইসলাম, এনসিপি এবং অন্যান্য রাজনীতিতে কিন্তু কোনো জায়গায় কিন্তু এক জায়গায় থেমে থাকে না। কোনো ইস্যুতেই কিন্তু রাজনীতিতে কিন্তু ইস্যু তৈরি হয়, আবার ইস্যুতে কিন্তু অনেক জায়গায় কিন্তু ইস্যু কিন্তু নিয়ে আন্দোলন করলে কিন্তু সাকসেস হবে না। যেই দাবিটা নিয়ে মনে করছে, এখনই কিন্তু ওনারা কিন্তু সেঙ্গুইন হয়ে বলতেছে না যে বিএনপি এটা মানেনি, জুলাইয়ের এই ইয়ে থেকে চলে আসছে, যে স্পিড থেকে চলে আসছে, সুতরাং এই বিএনপির সাথে মানা যাবে না। আপনি বলেছেন যে জুলাইয়ের এই অভ্যুত্থানের 2 বছর পর, 2 বছর পর আমি হিসাব করে, আজকে আমি হিসাব করবো আমার 5 মাস। 5 মাসে এই জাতীয়তাবাদী দলের সরকার কতটুকু কি করেছে, কতটুকু অঙ্গীকার করেছে, এবং রাষ্ট্র ক্ষমতায় তারা এসে দায়িত্ব পালনে তারা কতটুকু আন্তরিক এবং জনগণের কাছে কতটুকু জনভিত্তি তৈরি হয়েছে, এইটার উপর কিন্তু 5 মাসের সরকারের ব্যাখ্যাটা কিন্তু আমি দিতে পারি। আপনাদের জন্য কামরুজ্জামান রতন ভাই অফুরন্ত সময় না, 5 বছর, সেখানে 6 মাস প্রায়, মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ কিন্তু চলে গেছে। সেটি হিসাব করেন, 10টা টুকরা করলে 1টা ভাগ কিন্তু চলে গেছে। তা আপনি মাত্র যদি বলেন, সেক্ষেত্রে আপনাদের জন্য তো অফুরন্ত সময় নেই। হাসিনা যেরকম বলেছিল 41 সাল, না ওরকম কোনো 41 সাল বা এরকম কোনো আগাম কোনো এরকম মানে অফুরন্ত এবং অনন্তকালের কোনো সময়সীমা কিন্তু বিএনপি দেয়নি। বিএনপি কোন জায়গাটায়, কোন অবস্থায়, সে রাষ্ট্রের অর্থনৈতিক অবকাঠামো বলেন, রাষ্ট্রের বিভিন্ন সংস্কারের প্রশ্ন বলেন, কোন জায়গায় এই বিএনপি দায়িত্বটা পেল, ওর পর থেকে বিএনপি যদি 5 মাস, এটা আমি আবারও বলছি তো, 5 মাস মানে 5 বছর নয়। এবং ইতিমধ্যে আমরা পরশুদিন আপনারা দেখেছেন যেই বিলগুলো নিয়ে কথা হচ্ছে, এইটা বিএনপির সংসদীয় কমিটিতে আলাপ হবে এবং এটা ক্যাবিনেট মিটিংয়ে আলাপ হবে। আলাপের পরেই
জামাত ইসলামের এবং অন্যান্য বিরোধী দল সংগঠনকে তাকে মানে জানানো হবে। জানানোর পরেই কিন্তু এটা কিন্তু যেইখানে কাটছাট বলতে ওনারা যেটা সন্দেহ করতেছেন, সন্দেহের উপরে এখনই আমি কোনো মন্তব্য আমি করব না। এবং আমি মনে করি বাতেনবাদেরও মানে উচিত হবে না যে বিএনপিকে এখন ওই সন্দেহের উপর নিয়ে কোনো যাওয়া। কথা বলা। জি, কর্নেল বাতেল, খলনায়কের জায়গায় আপনারা কেন নিয়ে যাচ্ছেন? বিএনপি তো বলছে যে এখনো সেই সময়টা আসে নাই, তারা সংসদে সব আলোচনা আলোচনা করছে। মানে আমরা কিন্তু বলি নেই যে করছে না, করার সুযোগ ছিল এবং আমরা বিশ্বাস করি তারা যে বলছে অক্ষরে অক্ষরে পালন করবে। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ক্যাম্পেইনের সময় বলছেন, সেটাও আমরা বিশ্বাস করি। কিন্তু যদি না করা হয় তাহলে আমরা জনগণকে নিয়ে এই তাদের কর্মকাণ্ডকে প্রতিহত করার মানে চেষ্টা আগেই করব। একটু হুমকির, একটু গরম করে রাখার ভাব এরকম। একটু প্রস্তুতি থাকতে হবে তো মাঠে। কিন্তু মাঠকে তো সেক্ষেত্রে একটু রাজনৈতিকভাবে সাথে বিএনপিকে কি রাখতে হবে। বিএনপিকে কি আপনাদের চেয়ে দুর্বল মনে করছেন? মানে আমি একটা উদাহরণ দিই, মানে আমাদের তো না, বিএনপি দুর্বল কেন? বিএনপি তো দেশের মানুষ তাদেরকে 50% মানুষ ভোট দিয়েছে এবং তারা অনেক আসন পেয়েছে, ভোটের তুলনায় আসন অনেক বেশি। তো বিষয়টা হচ্ছে যে যেমন বলি কিছু কিছু কারণে তো তার ধারণার সৃষ্টি হয়। স্বাধীন বিশ্ববিভাগ কিন্তু বিএনপির চাওয়া, আমাদেরও চাওয়া, এবং বাংলাদেশের জন্মের পর থেকে আমরা স্বাধীন বিচার বিভাগ চেয়ে আসছি। অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগ স্বাধীন করলো, একটা সচিবালয় প্রতিষ্ঠিত হলো। ওনারা বলতেছেন যে আমরা অধিকতর শক্তিশালী একটা আইন পাশ করব। আমাদের আকাঙ্ক্ষা ছিল প্রথম অধিবেশনে তো অধিকতর শক্তিশালী আইনটা দেওয়া যেত, জি, অথবা পরবর্তী সময়ে যে অধিবেশন হলো বাজেট অধিবেশনে দেওয়া যেত। এখনও আমরা আশা করি যে অধিকতর শক্তিশালী একটা আইন আসবে পরবর্তী অধিবেশনে। কিন্তু যেহেতু ওনাদের সদিচ্ছা আছে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠিত করার, যে সচিবালয়টা কেন ক্লোজ করা হলো? সচিবালয়টা রেখেও তো আইনটা সংস্কার করা যেত, আইনটা ওনাদের মতো করে করা যেত। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইসব বিষয়ে কিছু কিছু তো ধারণার সৃষ্টি হইতেই পারে। আপনি তো শুনলেন যে খলনায়কের জায়গায় কেন বোঝাচ্ছে হবে না, এটা বলে না। যদি হইতো তাহলে আমি এক ধরনের ভাই আমার পক্ষের যুক্তিগুলো দিত। আর যদি কিন্তু আর যদি কথা তো নদীতে একটা কথা আছে না। আমি বাতেন ভাইকে যতটুকু শ্রদ্ধা করি বা শ্রদ্ধা করার মতো যতটুকু ওনার জায়গা আছে, আমি ব্যক্তিগতভাবে উনিও পার্লামেন্টের মেম্বার মাননীয়, তা আমি আপনাকে এতটুকুই বলি, বিএনপিকে খলনায়ক বানাবার সুযোগ আমার জনাব তারেক রহমান দেবেন না। আপনারা যা চেয়েছেন, যা করে গিয়েছিল, আপনারা দেখেন, যেহেতু আমাদেরও জনগণের ভিত্তি আছে এবং জনগণের কাছে আমাদের ভবিষ্যতেও যেতে হবে, এবং জনগণকে বাদ দিয়ে বিএনপি যেহেতু চিন্তাই করে না, প্রতিটা রাষ্ট্র দায়িত্বে থাকা অবস্থায় আপনি দেখেন যতগুলো তারেক রহমান দিনরাত যে পরিশ্রমটা করতেছেন, সেটা কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, অপরাপর কিচ্ছুতা সাধনের ক্ষেত্রে বাংলাদেশে। আজকে আমি এক জায়গায় গেলাম, বিদেশে যাওয়ার ব্যাপারে যেই ধরনের এম্বার্গো দেওয়া হয়েছে, ধরুন আমি একটা আগে মন্ত্রণালয় যেত 22 জন 25 জন যেত, এইটা 6 মাস পরে জাস্ট ইকুইভ্যালেন্ট টু আপনার যে কোনো রাষ্ট্রের স্বাস্থ্য যেটা হবে, আপনি একদিন হিসাব করে দেখবেন তারেক রহমানের আজকের যে পদক্ষেপটা, যে এইটার যোগফলটা ইকুইভ্যালেন্ট টু এভরিথিং আপনার রাষ্ট্রের কিছুটা সাধনার ক্ষেত্রে। ওদিনকে আমি ওনার দফতরে গেলাম, ভাইয়া এটা গল্প আমি আগে জিয়াউর রহমানের সামনে শুনেছি, যে খাবারটা দিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি, কিন্তু এর প্রতিটা ক্ষেত্রে রাষ্ট্রের ব্যয়ভারকে কমিয়ে আনার জন্য ওনার যে আন্তরিকতাটা, এটা কিন্তু কোনো কথার কথা না, বা এটা বাকপটু কোনো শব্দ নাই, বা চটকদার কোনো কিন্তু এভাবে কিন্তু উনি কোনো চিন্তা করছে না। আসলে যেটা মিন করছেন আমরাও বিশ্বাস করি যে এটা বিশ্বাস করেন। সুতরাং যাকে রাষ্ট্র দায়িত্ব থেকে প্রতিটি রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষণভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে উনি যে চিন্তা করছেন, এবং আমি মনে করি যেহেতু জামাতের আমির যখন পার্লামেন্টে বক্তব্য দেয়, যখন উনি ওইখানে টেবিল চাপড়ায়, ওনার বক্তব্যের সময় যখন জামাত ইসলাম আপনাদের আমির আপনারা যখন টেবিল চাপড়ান, তার মানে কি মনে হয় না এত একটা স্বাচ্ছন্দ্য, একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে এমন কোনো ইস্যু তারেক রহমান এবং জাতীয় দল আপনাদেরকে ইনশাল্লাহ দেবে না। আমরা মনে করি এটা আলাপ আলোচনার টেবিলের ভিত্তিতে এটা হবে। আমার মনে হয় এই নিয়ে আমাদেরকে এখনই কোনো প্রস্তুতি, আন্দোলনের প্রস্তুতি, হুঙ্কার ডাক দেয়া মানুষ এখন পছন্দ করছে না। বিশ্বাস করুন, মানুষ এত জুলের পরে এখন এই ক্ষত না শুকাতেই এখন আরেকটা কোনো আন্দোলনের বা হুমকি দেওয়াটা মানুষ স্বাচ্ছন্দ্যে নিচ্ছে। এটা যদি আমরাও যদি আজকে বিরোধী দলে থাকতাম, অন্য কেউ যদি এটার রাষ্ট্র ক্ষমতা থাকতো, এখনই এই হুমকি ধামকি বা এই ধরনের রাজনীতির থেকে কিন্তু মানুষ বেরিয়ে আসছে।
সুতরাং আরেকটা জুলাই বা আরেকটা রক্তক্ষয়ী একটা রাজপথ হোক, এটা কেউই চাচ্ছে না। মনে করি যে আমার তারেক রহমান ওইভাবেই এগুচ্ছেন, এবং আপনারাও সহমর্মিতা দিয়ে যতটুকু তারেক রহমানকে আপনারা আপহোল্ড করে, আপনারাও তারেক রহমান স্টেপগুলোকে আপনারা দেখেছি তো, আপনারা সব জায়গায় ওনাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন। আমি মনে করি রাষ্ট্র সঠিকভাবে আমরাও চাই না ভাই আরেকটা জুলাই জি আসুক। জি, যে আমরা দেখতেছি আমরা ওইভাবে এগুচ্ছে প্রিয় রাষ্ট্র। দর্শক, এই আলোচনাটি কিন্তু স্যাটেলাইট সম্প্রচারের সাথে সাথে মাই টিভির ফেসবুক পেজ মাই টিভি বাংলাদেশেও আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে কমেন্টসে জানাতে পারেন। আমরা ফিরছি কর্নেল বাতেন আপনার কাছে। সেটি হচ্ছে যে নিশ্চয়ই আজকে আমরা সবাই জানি যে শাপলা গণহত্যা, সেই গণহত্যার আজকে শেখ হাসিনা সহ 41 জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দেয়া হয়েছে। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনাল জারি করেছে। শাপলা হত্যাকাণ্ড, যে গণহত্যা, যাকে স্বীকারই করা হচ্ছিল না যে গণহত্যা হয়েছে, সব এটিকে কি মাইলফলক বলবেন কিনা? এই যে গণহত্যাগুলোর বিচার হবে কি হবে না তা নিয়ে একটু শঙ্কা ছিল, এটার একটু জন্য আশ্বস্তের আমি জায়গা কিনা? সরকারকে সাধুবাদ জানাই প্রথমত। দ্বিতীয়ত নিন্দা জানাই যে বিগত যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন তার একটা অত্যন্ত নিন্দনীয় মন্তব্য এই প্রসঙ্গে, যে কোনো লোক মারা যায় না, ওগুলো সব রং মেখে পড়েছিল, আলতা মেখে বা রং মেখে পড়েছিল। জি, তো এখানে যে একটা গণহত্যা হয়েছিল ব্যাপক হত্যাযজ্ঞ, তার দেশি বিদেশি মিডিয়ায় অসংখ্য প্রমাণ থাকা সত্ত্বেও ফ্যাসিবাদী সরকার যতদিন ছিল ততদিন তারা এটাকে কোনো অবস্থাতেই স্বীকার করেনি এবং তাদের সহযোগীরাও স্বীকার করে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটাকে তদন্ত প্রক্রিয়া শুরু হয় এবং আবারও আমি সরকারকে ধন্যবাদ জানাই যে এটা অনেক দূর অগ্রসর হয়েছে। আমরা চাই এগুলোর খুবই দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এই দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে আমাদের এরকম একটা মাইল ফলক প্রতিষ্ঠিত হোক যেন ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ, কোনো সরকার কোনো অবস্থাতেই জনগণের উপরে যেন সরাসরি অস্ত্র দিয়ে জনগণকে হত্যা করার চিন্তা না করে। এবং পৃথিবীর কোনো সভ্য দেশে এটা নাই, কোনো সভ্য দেশ এটাকে মেনে নিতে পারে না, আমরাও মেনে নিতে পারি না। জি, ধন্যবাদ রতন ভাই। এখানেই একটু আসি, যদিও সেই শাপলা গণহত্যা রিপোর্টার হিসেবে আমার সেই শাপলা চত্বরের থেকে ভয়াবহ সেই রাত্রি দেখার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য হয়েছিল, এবং আজকে এই সুযোগে বলেও রাখি, সেটি হচ্ছে যে আমার সাথে ক্যামেরাম্যান ছিলেন মাই টিভির ফোরকান। আমরা এত বিভৎসতা দেখেছি যে ফোরকান সে বিভৎসতা দেখে আমরা ইউনিট যান নিয়ে পালিয়ে এসে ইউনিট জমা দিয়ে শুধু চাকরি ছাড়েনি, ঢাকা শহর ছেড়ে চলে গেছে। যেখানে আছেন ফোরকান সেটি তো সেই এই সুযোগে একটু বলে নিলাম। তো সেরকম সেই দিনের বিচার আবার শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে শাপলা গণহত্যা কিংবা জুলাইয়ের গণহত্যা, এই গণহত্যায় শেখ হাসিনা 1 নম্বর আসামি হবে, এটি স্বাভাবিক, তার অন্য অন্য দোষররাও হচ্ছে, কিন্তু সবাই কি বিচারের আওতায় আসছে নাকি শুধুমাত্র গুটি কয়েক যারা হাইলাইটস তারাই আসছে, কিংবা পুলিশের গুরুত্বপূর্ণ তারাই আসছে? এর সাথে তো আরও অনেক লোকজন জড়িত ছিল, প্রত্যেকটা ঘটনায় বিভিন্ন স্তরের লোকজন জড়িত থাকে, তারা কি পার পেয়ে যাচ্ছে না? তো দেখেন 5ই জুলাই যে গণহত্যাটা হলো, আগের দিন কিন্তু বিএনপির একটা 5 আগস্ট, 5 মে, 5ই মে জি জি, গণহত্যার 4 মে কিন্তু বিএনপির বেগম খালেদার একটা জনসমাবেশ ছিল, আমরা তো ওই মঞ্চে ছিলাম। পরের দিন এই ঘটনাটা, এই যে ফোরকান ভাই সহ মাহবুবে আপনাদের যে প্রত্যক্ষ যে অভিজ্ঞতাটা, এটা আপনি শিহুরিয়া উঠবেন। কারণ এই ধরনের একটা মেসাকার মানব জীবনের যে এত সস্তা বুলেটের আঘাতে একটা স্বাধীন দেশের একটা শুধু ইসলাম প্রিয় মানুষ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দিনের জন্য, কোনো রাজনৈতিক কোনো ফয়দা হাসিলের জন্য না, কিন্তু যেটা হয়েছে এই দিনটাকে আমি 2টা জিনিস আমাকে হৃদয়ে টাচ করে। অ্যাজ এ মুসলিম হিসাবে আমি কিন্তু এই জিনিসটা আজও বাতান ভাই আমাকে খুব স্পর্শ দেয়। অকাতরে তো তুমি মানুষ মারলা, মানুষের জীবনে কোনো মূল্য দিলে না। এই ম্যাসাকারকে অবলম্বন করে উল্টো এই আলেমুল আমাদেরকে বলা হয়েছে তারা কোরআন মাজিদকে তারা পুড়িয়েছে, যেটা একটা মুসলমান কখনো চিন্তাই করতে পারে না। বাইতুল মোকাররমের সামনে দোকানগুলো পুড়িয়ে দিয়ে মানে এইটা নিজেরা করে এই তকমাটা লাগিয়েছে আমার আলেমুল আমাদের মধ্যে। এই জিনিসটা আমি আজও মুসলমান হিসেবে আজও এটা আমি মেনে নিতে পারি নাই। এইটা একটা খোদাই গজব। আপনি এই যে যাদের ফেসিসদের যে এই বাংলাদেশের সমূলে উৎপাটন হলো, এটা খোদাই গজবের কিন্তু একটা কিন্তু নমুনা। আরেকটা জিনিস দেখেন, ওই সময় পার্লামেন্টে সুরঞ্জিত সেনগুপ্ত নিশ্চয়ই তার
আমার সে অন্য ধর্মের আমার মানুষ, সে পার্লামেন্টে বলেছিল এই স্পষ্ট কথা, আপনার খেলাচ্ছে কিনা, কোথায় আল্লাহু আকবার ধ্বনি, লেজ গুটে ওরা পালাইছে। একটা আমার ইসলাম ধর্মের মানুষগুলোকে, যেই দেশের 80% মানুষ আমার ধর্মপ্রাণ মুসলমান, এই তাহজিব তামাদ্দুনের এই বাংলাদেশে যেখানে আজানের ধ্বনিতে আমার ঘুম ভাঙে, সেইখানে পার্লামেন্টে দাঁড়িয়ে একজন পার্লামেন্টের দায়িত্বশীল এক নেতা আমাদের কটাক্ষ করে ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত করে যেটা করেছে, এবং আমি বললাম আমার কোরআন মজিদকে যারা পুড়িয়েছে এর বিচার আমরা দেখেছি দুনিয়াতে, আমরা তো দেখবই। এখন এটা আইনগতভাবে যে বিচার, এই বিচারের সম্মুখীন যারা যারা ইনভলভ ছিল, এটাতে আমরা জানেন মাস্টার মাইন্ড কারা ছিল, কারা এই ফেসিস্ট হাসিনাকে এই ধরনের একটা অকারেন্স করতে, একটা জালেমের একটা জুলুমের জন্য এই ধরনের একটা অকারেন্স করেছে, এবং তারা অস্বীকার করেছে। এটা বিচারের আওতায় কোনদিন আসতে দেয় নাই। আজকে মাহবুব ভাই, আজকে যে আপনি এইখানে ফুরকান এবং আপনার কথা বললেন, আপনি একবার চিন্তা করেন ফেসিস্ট যদি এই ক্ষমতায় থাকতো এখন, আপনি পারতেন এই কথাটা এই টক শোর উপর এইভাবে আমি আর আপনার কথা বলতে পারতাম না। সুতরাং আমাদের সব কিছুর মধ্যে আমরা মনে করি যে একটা মানে বিভীষিকাময় বাংলাদেশের, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যে একটা মানে বিভীষিকাময় অবস্থান থেকে আমরা চলে আসছি, যেখানে মানবতা মানে নির্মমতার কোনো আইন প্রয়োগকারী একটা নাগরিকের যতগুলো মর্যাদা থাকার উচিত ছিল, একটা মর্যাদা নিয়ে আমরা বেঁচে থাকতে পারিনি। আজকে আমরা কথা বলছি, এই যে আমাদেরকে কথা বলার স্বাধীনতাটা, এবং আমরা যে প্রাণ খুলে কথা বলছি একজন আরেকজনকে শ্রদ্ধা দিয়ে, এবং ওনার যুক্তিতর্কের মধ্যে আমার মানে সহমর্মিতা দিয়ে, আমার শ্রদ্ধার মধ্যে দিয়ে আমরা কগনিজেন্সে যে আমরা যে বিভিন্ন দাবি আমরা কথা বলছি, এইটাই হলো গণতন্ত্র, এবং এইটাই হলো এই শহীদানদের রক্তের যথার্থ সফলতা। এবং এইটা আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা অক্ষরে ওই জুলাই সনদের মধ্যে দিয়ে আমরা ইনশাল্লাহ পালন করে আমরা সবাইকে নিয়ে একসাথে বাংলাদেশ গড়তে চাই। দর্শক, আলোচনায় আবার ফিরবো, তবে ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে, থাকুন আমাদের সাথেই। দর্শক, আবারও স্বাগত মাই টিভি সংলাপে। জনপ্রত্যাশা এবং বাস্তবতা কি তা নিয়ে আলোচনা শুনছিলাম বিরতির আগে কামরুজ্জামান রতন, সাবেক ছাত্রনেতা, বিএনপির সংসদ সদস্য, তার কাছ থেকে। ফিরছি জামাত নেতা কর্নেল আব্দুল বাতেন, অবসরপ্রাপ্ত। আপনার কাছে যে বিষয়টি একটু আসতে চাই তা হচ্ছে এই শাপলা গণহত্যার যে প্রাসঙ্গিকতা, সেই মানে এখানে কেন সেই রেজিম পৌঁছতে হলো, সেই সময়ের পরে যে হত্যাকাণ্ড কি তারা কেন বেছে নিল, সেই আপনাদের কথা অনুযায়ী শাপলা হত্যাকাণ্ড, এরপর বিডিআর হত্যাকাণ্ড, জুলাই যে হত্যাকাণ্ড, এগুলো কেন পলিটিক্সে তাদের নিতে হলো? পার্শ্ববর্তী দেশ ভারতকে তারা যদি ফলো করে থাকে, আমরা এই যে এত বড় একটা আন্দোলন গেল, সেখানেও কিন্তু গুলি চালাতে দেখিনি তেমনটা। তারা কিন্তু আন্দোলন হয়েছে, পুলিশকে সেই ব্যবহার করতে দেখিনি। কিন্তু এখানে দেখেছি যে জুলাইয়ে ছাত্রদের উপর পুলিশ গুলি করছে, পাশে দাঁড়িয়ে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিচ্ছে বিভিন্ন বাহিনীকে। 5 মে তারিখের, এটা তো 13 সালে ছিল, জি 13 সালের 5 মে তারিখে যে বিষয়টি ছিল, এটা আমরা সকলেই জানি হেফাজত একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এখন অরাজনৈতিক, যদিও ভোটের সময় তারা কিছু কিছু মন্তব্য করে কোথায় ভোট দেওয়া যাবে যাবে না, এটা বড় বিষয় নয়। তো ওই সময় সরকার সম্ভবত কিছু ওই মুসলিম যে ইনহেরিটেন্স ল, জি সেখানে মনে একটু হাত দেওয়ার চেষ্টা করছিল, যে সমান নারী পুরুষের সম্পত্তির ক্ষেত্রে সমান অধিকার বা এই জাতীয় কিছু উদ্যোগ আওয়ামী লীগ সরকারের ছিল। তখনই কিন্তু হেফাজত ইসলাম, এই ইসলামের বিধিবিধান হেফাজত করার উদ্দেশ্যেই এই ধরনের নিয়ত নিয়ে হেফাজত গঠিত হলো। তো যাই হোক, ওরা অরাজনৈতিক দল হলেও এই দাবিটার প্রতি, তাদের দাবিটার প্রতি কিন্তু দেশের বৃহত্তর জনগোষ্ঠীর সমর্থন ছিল। তারা সারা দেশ থেকে বিভিন্নভাবে আসছে, পায়ে হেঁটে, বাসে, ঠেসে, এবং সারা দেশ থেকে আগত লোকদেরকে ঢাকার লোকেরা, ঢাকার একেবারে প্রবেশদ্বার থেকে শুরু করে এই সমাবেশের স্থলে আসা পর্যন্ত ঢাকার লোকেরা তাদের কিন্তু স্বাগত জানিয়েছে, পানি দিয়ে, খাবার দিয়ে, বিস্কিট দিয়ে, মানে সর্বাত্মকভাবে তাদেরকে স্বাগত জানিয়েছে। তো এবং বিরোধী দলগুলো সবাই এই 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 হেফাজতের সমাবেশের সঙ্গে একাত্মতার প্রকাশ করেছিল। তাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল হয়তোবা যদি একটা রাত এদেরকে থাকতে দেওয়া যায়, তাহলে পরের দিন
ঢাকার লোকেরা এসে এর সঙ্গে মিলিত হবে। হ্যাঁ মিলিত হবে। ওই দিনও হয়েছে, আরও ঢাকার বাইরে থেকে আসবে, ব্যাপকভাবে মিলিত হবে। এই ঝুঁকিটা তারা নিতে চায় না। আমরা শুনেছি বিভিন্ন সংস্থার মাধ্যমে, সূত্রের মাধ্যমে, যে এটা নিয়ে যখন তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে সরকারের নীতি নির্ধারকদের মধ্যে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে, তখন তারা একটা কনক্লুশনে এইভাবেই পৌঁছাইছে যে এখানে এদেরকে এখান থেকে ফোর্স করে সরিয়ে দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। এবং এই ঝুঁকি কে নেবে, এইটা করতে গেলে কিলিংয়ে যেতে হবে। তখন বলা হয়ে থাকে, তখন ওই মনে হয় কর্নেল ছিল, এই যে এখন যে জেলে আছে, জেনারেল কি নাম ওর, ওই যে জেলে আছে, হ্যাঁ কর্নেল জিয়া, হ্যাঁ জিয়াউল হাসান, জিয়াউল হাসান তো মেজর জেনারেল, হ্যাঁ এখন মেজর জেনারেল, তখন সেই এই দায়িত্বটা নিয়েছিল এবং তার নেতৃত্বে কিন্তু এই অভিযানটা পরিচালিত হয়েছিল। তো এটা কিলিংয়ে তারা গেছে এই জন্য। এবং এই 5ই আগস্টের কিলিং করেছে, তার আগে বিডিআর কিলিং করেছে, এগুলোর কোনো বিচারও হয় নাই। আমরা যারা বিরোধী দল ছিলাম তারা কোনো অর্থবহ এই ইস্যুগুলো নিয়ে অর্থবহ আন্দোলনও তখন পর্যন্ত গড়ে তুলতে পারি নাই। নানান কারণে সরকারের মধ্যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছিল যেগুলো দমন করতে হবে। এবং ওই ধারাবাহিকতায় তারা ছাত্রদেরকেও তো খুব একটা ছোটোখাটো কিছু মনে করেছিল, তুচ্ছ-তাচ্ছিল্য কিছু মনে করেছিল, যে এরা অর্গানাইজ না, দিস দ্যাট, ওই জন্য তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেছে। এবং তার কথাবার্তা এবং তাদের এই যে মানে অতি আত্মবিশ্বাস এবং বল প্রয়োগের প্রবণতা, এবং এইটা তো সম্প্রসারিত হয়েছিল সরকারি আইনশৃঙ্খলা বাহিনী, মানে বিশেষ করে পুলিশের টপ টু বটম যে সদস্যরা, তাদের মধ্যে, তাদের দলীয় ক্যাডারদের মধ্যে, ছাত্রলীগের ক্যাডারদের মধ্যে, তাদের মূল দল যুবদল, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাদের মধ্যে, তারাও তো অস্ত্রপাতি নিয়ে রাস্তায় নেমেছিল। তাদের সকলের মধ্যে এই মনোভাবটা প্রভাব বিস্তার করেছিল, যে কারণে যে মানে দেশের মানুষকে মেরে হলেও ক্ষমতা, এটি হচ্ছে। জি, রতন ভাই, খলনায়কের জায়গায় বিভিন্ন সময় বিরোধী দল বসাতে চায় সরকারি দলকে, এটি অতীতের ঘটনা, এটি বিভিন্ন সময় হয়ে থাকে। কিন্তু সাধারণ মানুষ চায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা যেন ব্যাহত না হয়। যদি ব্যাহত হয় তারা কিন্তু সরকারকে খলনায়ক হিসাবেই দেখে। তো সেখানের আপাতত কিন্তু স্বস্তির খবর নেই নিত্যপণ্যের বাজারে, এবং রাজধানীর এই যে গ্যাস সরবরাহর জায়গায় সংকটে আছে। কি বলবেন? আরও 10-15 দিন মন্ত্রী সময় চেয়েছে, এটি আগে থেকে প্রস্তুতি মানে সংকট মোকাবেলায় ছিল না কেন? আপনি নিত্য প্রয়োজনীয় যেগুলো মানুষকে খুব টাচ করে, গ্যাস, তারপরে যে আমাদের ফুয়েল যে ক্রাইসিসটা, এটার ব্যাপারে কিন্তু অবশ্যই ইউক্রেন যুদ্ধে একটা আমাদের প্রভাব পড়েছে, তারপরে হরমুজ প্রণালীতে ইরানের যুদ্ধটা, বিভিন্নভাবে কিন্তু এর প্রভাব পড়েছে। এবং আমি এই ক্ষেত্রে মনে করি সংসদে জামাত ইসলাম সহকারে যে একটা আমাদের যে কমিটি হলো, কমিটি গঠনের 3 দিনের মাথায় কিন্তু আবার একটা স্বাভাবিক হয়ে আসছে। এখন যে জিনিসটা হয়েছে ক্রাইসিসটা, যতটুকু আমি জানি সেটা হলো 1.5 মাসের মতো কিন্তু এখানে কিন্তু, যেটা আমাদের এই সরকার 1.5 মাস থেকে 3 মাস পর্যন্ত যে কোনো ক্রাইসিসে এটাকে মজুদ রাখার জন্য যা করা দরকার সরকার ওইভাবে কাজ করে যাচ্ছে। অনাবৃষ্টির কারণে এবং যে ট্রান্সপোর্টের কারণে, অতিবৃষ্টির কারণে এবং রাস্তার যে দুরবস্থা ছিল কয়েকদিন, এটার কারণে বর্তমান যে ক্রাইসিসটা এটা ছিল। এটার উত্তরণে তারপরে গ্যাসের যে সমস্যা হলো, এগুলো তো অবশ্যই বা এটা পাবলিক সেন্টিমেন্ট, এবং এই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করতে হবে, এটা কিন্তু আমরা সবাই জানি। এবং এটা করার জন্য যে আন্তরিক, সেখানে আন্তরিকতার অভাব আছে কিনা, আমার পারফরমেন্স করতে গিয়ে আমার এখানে কোনো গাফিলতি আছে কিনা, আমি মনে করি এই দিকে জনগণকে একটু বিনীতভাবে আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা দেখেন গভর্নমেন্টের আন্তরিকতা এবং সীমাবদ্ধতা এতটুকুই বলবো, যে আমাদের যতটুকু যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো তো আমাদের হাত নেই। তারপরে এই দুর্যোগকে মোকাবেলা করে আমাদের যতটুকু আমরা পারি এবং যত তাড়াতাড়ি পারি সেগুলো কিন্তু আমরা সমাধান করব। রতন ভাই, আমাদের এক দর্শক জানতে চেয়েছে, রাজধানীর অনেক এলাকায় লাইন আছে, গ্যাস ঠিকভাবে চাপ থাকে না, তো তাদের কাছ থেকে যখন গ্যাসের ফুল মূল্যটা নেওয়া হয়, সেটিও নৈতিক কতটা সমর্থনযোগ্য? আর এই যে এখন প্রায় মাসাধিকাল হয়তোবা
কিছুদিন হয়েছে, আরো 15 দিন গেলে 1 মাস হবে, তখন আপনি গ্যাস দিতে পারেন না, সেই টাকাটা কেন নেবেন? না, আমি যদি এটা মিটার ব্যবহার মানে যদি হয়ে থাকে, জি। মিটারের মাধ্যমে যদি নিয়ন্ত্রিত হয়ে থাকে, সেটা যা মিটারে উঠবে ওই রিডিং অনুযায়ী তাকে কিন্তু দিতে হবে। বাট আমি ব্যবহার করলাম না, শুধু বার্নার থাকার কারণে আমাকে যাদের মাসিক দিতে fixed, হচ্ছে একদম মাসিক fixed। তো fixed, না, জি। ওইটা যদি আমি ব্যবহার না করতে পারি, মনে হচ্ছে যেহেতু এটা আপনার মাধ্যমে আমরা জানলাম, আমার মন্ত্রী মহোদয় যারা এই কনসার্ন এই মিনিস্ট্রিতে আছে, নিশ্চয়ই জনগণের পালস বুঝে এবং জনগণের সত্যিকার যে সমস্যাটা, এই সমাধান কল্পে আমাদের কাজ করতে হবে। আর যদি আমার কাজ করতে আমার দেরি হয়, সমাধানটা আমি না করতে পারি, অবশ্যই সেই ক্ষেত্রে জনগণকে বাড়তি কোনো পয়সা খরচ করে এইটার বোঝা বহন করবে, সেটা অবশ্যই আমি আমার জায়গা থেকেও সেটা আমি অবশ্যই এটা ঠিক হচ্ছে না এবং এটা ঠিক হবেও না। আমি একটু বিগত please। একটা প্রশ্ন আমি যেতে চাই। আমার এই জিনিসটা বলতে আমার খুব কষ্ট লাগে। আমি বলেছি তো, এই যে হেফাজতে পাঁচিমের ঘটনাটা আমাকে অন্যভাবে দেখেন, যেই দেশের প্রধানমন্ত্রী বলে সকালে ঘুম থেকে উঠা হিজাব টিজাব লাগাইয়া পট্টি টুটি লাগাইয়া যখন কথা বলে মদিনা সনদে বাংলাদেশ চালাবো, ওই মদিনা সনদে বাংলাদেশ চালানেওয়ালা ব্যক্তি তার প্রত্যক্ষ মদদে এইখানে শত শত আলেমুল আমার একেবারে আমার তালিবুল এলেমের শিশু বাচ্চারা যেখানে প্রাণ দিয়েছে, এবং সবচেয়ে এইটা কখন শাপলা চত্বর হয়েছে, যখন শাহবাগ চত্বর হয়েছিল। এবং শাহবাগ চত্বর থেকে কি ধরনের ইমরান এইচ সরকার, কোথায় বাবা তুমি? সে বাংলাদেশের মিনিস্ট্রিতে সে করত, সে নেমে যেত, সব মিনিস্টাররা মন্টলের নিচে এসে ইমরান এইচকে ফলো করত। ইজ ইট বাংলাদেশ? এটা কোনো শাসন ব্যবস্থা হতে পারে? তার মানে এই বাংলাদেশটাকে এক ব্যক্তির ইচ্ছায় এবং ইমরান এইচ সরকারের শাহবাগের যতগুলো ইসলামকে অবজ্ঞা করার জন্য আমার ইসলামী মূল্যবোধকে যতভাবে আঘাত করেছে, এইভাবে কিন্তু ফুসে ওঠে নাই। এই আমার শাপলা চত্বর কিন্তু একদিনে তৈরি হয় নাই। কিন্তু এই সোনার মানে বাংলাদেশ বলি, সোনার বাংলাদেশে প্রত্যেকটি ধর্মের মানুষের কিন্তু স্বাধীনতা আছে তার ধর্ম পালনের জন্য। সেখানে আমার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপর যেভাবে শাহবাগের নামে যা অত্যাচার করেছে, মানুষের হৃদয়ে ধর্মীয় অনুভূতি আঘাত দিয়েছে, আমার মনে হয় সার্বিক মূল্যায়নে এই ফেসিলিটিতে বিচার হয়েছে। একটা হলো মানুষ তো করেছেই, আর একটা গায়েবের ফয়সালা উপরে আসমান ললা করছেন। এবং আমি মনে করি এর থেকে দুনিয়ায় যত আমি চালাতে চাই রাষ্ট্র, পরবর্তীতে আমরা যে কোনো ব্যক্তি, আমরা যে কোনো দল যদি ক্ষমতায় যেতে চাই, যে আমার রাব্বে কারিম যে একটা বাংলাদেশ মানে পৃথিবী যে চালায়, এইটা আমাদের স্মরণ রাখা উচিত। তাহলে আপনি বলছেন যে ইমরানের সরকারের নেতৃত্বে যে মঞ্চ হয়েছিল, সেটি কেন হয়েছিল এবং কারা মদদ দিত সেটিও খতিয়ে দেখা দরকার, এটি কি আপনি মনে করছেন? আপনি এইটা কি আপনি কি আমার মুখ থেকে শুনতে চান? ভাববো আপনি কি জানেন না কোন দেশের এটা ফিনান্সিয়ালস পুরো অর্গানাইজ করছে, এবং এইখানে যা হয়েছে এটা পার্শ্ববর্তী দেশ এবং আওয়ামী ফ্যাসিস্টদের এটা একটা আমার ঘাড়ে তলোয়ার ব্যবহার করেছে আমার মানুষকে অধিকার হারা করাবার জন্য। এমন ইমরান এই সরকার নয়, এটা সরকারের একটা বিটিম না, এটা একটা নিকৃষ্ট একটা পাপেট একটা মঞ্চ ছিল। এই মঞ্চ থেকে যে কোনো সেখানে যাদেরকে নির্বিচারে এবং বিনা বিচারে না, অনেক বিচারের মধ্যে যেখানে আমরা নির্মমতা দেখেছি, আজ্ঞাবহ রায় দেখেছি, আমরা ওই রায়ের আগে পরেও দেখেছি এইখানে মঞ্চে তারা, আমার রায় হচ্ছে কোর্টে, ওই রায় এইখান থেকে তার পক্ষে বিপক্ষে এই যে এখান থেকে একটা মব সৃষ্টি করা, জনমত সৃষ্টি করা, এটা কোন দেশের আইনের মধ্যে পড়েছে? প্রথমে তখনকার কিন্তু এক চাঁদাবাজিরও ব্যাপক অভিযোগ আছে, যে কারো নামে বলতো, কারো নাম যে অমুক নাম দিয়ে, যে রতে রতন বা অতে অমুক একটা নাম দিয়ে তুই রাজাকার, মানে কেউ ভয়ে থাকতো এবং তাড়াতাড়ি টাকার বান্ডিল ওখানে চলে যেত, এরকম কিছু অভিযোগ আছে। এটির কতটা সত্যতা আছে? ওইটুকুর সত্যতা তো ওই সময় যারা করছে ওই সরকার, যেমন আপনি আমাকে দিয়ে অপকর্ম করাবেন, আমি আর সারাদিন আপনার নামে স্লোগান দিলাম, রাতের বেলা আমার খায়েশ পূর্ণতার জন্য আমি এরকম দুটো আকাম করলাম, এটা একেবারে সিম্পল ব্যাপার। আমি বললাম তো, ফেসিস্ট যখন হয়, আপনি দেখেন ফেসিস্টের মানে অধীনস্থ কারা হয়, যারা যার যার জায়গায় সে এই অপকর্মগুলো এইভাবে করেছে। আপনি যেটা করছেন এটা তো একটা খুদে চাঁদাবাজের কথা বললেন, আপনি খুদে বেনিফিশিয়ারির কথা বললেন, যেই দেশে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা দেশ থেকে চলে গেছে, ওই দেশে এই চুনু পুটিন এই চুনু এর শেষরাদের কথা আমি আর আপনি বললেন টক সাথে সমালোচনা। জি, ধন্যবাদ। আমি কর্নেল বাতেন, আপনি ঢাকার একদম মিরপুরের এলাকার এমপি, সেখানে আসলে গ্যাসের কি অবস্থা? আপনার এলাকায় তো গ্যাসের কোনো প্রবলেম থাকা নাই নাকি? থাকার কথা নয় আর কি। মানে আমরা একটু জানতে চাচ্ছি, মানে আমরা উত্তরার দিকের আমার মনে কিছু হয় গোটা ঢাকার জি মধ্যে সবচেয়ে বেশি সংকট হচ্ছে মিরপুরে।
গ্যাসের সংকট। এটা কি এবং এখন না আপনি সব আমাকে সময় থাকে? এই ফ্লোর এখন না দিলেও আমি সময় চেয়ে নিয়ে গ্যাসের কথা 2 মিনিট হলেও বলতাম। এটা বলা আমার নৈতিক দায়িত্ব। আমাদের মিরপুরে কিছু কিছু এলাকা আসে সারাদিন কখনোই গ্যাস আসে না। এটা কি এই রাত্রে ক্রাইসিসের সময় না সব সময়? আগেও কম আসতো, এখন গত কয়েকদিন, গত 2-3 দিনে, পরশুদিন আমি কয়েকটা এলাকা ঘুরেছি। একটা টিভি ক্যামেরাও সঙ্গে ছিল, তারা ইয়াও করেছে, বৈশাখী মনে হয়, তারা একটা ইয়া করেছে, এটার উপর একটা ফিচার করেছিল 2টা নিউজের সময়। তো এখানে মানে আমি একটা কথা বলবো এখানে, যাতে বলবো এই জন্য যে যাতে এই কথা যদি সরকারের সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যায়, তিনি হয়তো একটা পদক্ষেপ নিতে পারবেন। আমি বিভিন্ন ভুক্তভোগী লোকের সঙ্গে কথা বলে এবং কিছু এলাকা ভিজিট করে, বিশেষ করে মিরপুর 11 নম্বর, তারপরে ইস্টার্ন হাউজিং এলাকাগুলো ভিজিট করে আমি যেটা মানুষের কষ্ট দেখেছি, মানুষের প্রথমত হলো গ্যাস পাচ্ছে না, এখানে কিন্তু মিটার নাই, কাজে তাকে বাধ্যতামূলকভাবে তাকে বিল দিতে হচ্ছে, লাইন আছে বিল দিতে হচ্ছে, ওই বিল তো তাকে দিতেই হচ্ছে, আবার তাকে রান্নাবান্না করার জন্য সিলিন্ডার কিনতে হচ্ছে, তার ডাবল খরচ হচ্ছে। আচ্ছা, এখানে তাদের কাছ থেকে এবং বিভিন্ন এই তিতাস গ্যাস কর্তৃপক্ষের যে মিরপুর অফিস আছে, তাদের মাধ্যমে আমি যেটা জানতে পেরেছি সেটা হলো সংকট তো আছে, রাষ্ট্রীয়ভাবে কিছু আছে আমাদের মেইন সাপ্লাইয়ের ক্ষেত্রে, কিন্তু এটার সংকটের বড় একটা অংশ দায়ী হচ্ছে অবৈধ লাইন। এবং অবৈধ লাইনগুলো আবাসিক এলাকার মধ্যে কিছু বড় বড় রেস্টুরেন্ট আছে, কিছু বাণিজ্যিক স্থাপনা আছে, যেগুলো হওয়া উচিত ছিল না। আবাসিক এলাকার মধ্যে অবৈধ লাইন হওয়া, বাণিজ্যিক লাইন দেওয়ার কথা নয়, কিন্তু এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এগুলো বন্ধ হচ্ছে না। সম্ভবত এরা কোথাও না কোথাও ম্যানেজ করে এই লাইনগুলো ব্যবহার করছে। কাজেই আপনাদের মাধ্যমে আমি একটু আহ্বান জানাবো সরকারের প্রতি, যদি এই অবৈধ লাইনগুলো, সংযোগগুলো বিচ্ছিন্ন করা যায়, যারা রেস্টুরেন্ট চালাবে তারা সিলিন্ডারের গ্যাস দিয়ে চালাবে, অসুবিধা নাই, তারা ব্যবসা করবে, তারা তো ব্যবসা করবে, প্রফিট করবে, সেই মূল্য ধরে তারা ব্যবসা করবে। কিন্তু সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কম পয়সার গ্যাস যেটা সরকার মানুষের রান্নাবান্না করার জন্য দেয়, সেটা বাণিজ্যিক কাজে ব্যবহার করবে, অথচ সেটা বাণিজ্যিক লাইন না। তো একই পাইপে তো বাণিজ্যিকের যে প্রেসার, সেই প্রেসার তো স্বাভাবিক লাইনে থাকবে না। তারা সেটি যেটা স্বাভাবিক। করে, তারা ওই যে এক তো আছে মোটর বসায়, জি বসাইতে পারে, তাছাড়া নাকি চায়না থেকে কি একটা ডিভাইস আসছে এখন, জি জি। ওই ডিভাইসটা দিলে তারা গ্যাস টেনে নিয়ে আসে। ওই যখন কাজে ওই রেস্টুরেন্টগুলো যখন চলে বা ওই স্থাপনাগুলো যখন চলে, এটা বেশি আছে মিরপুর 11 নম্বরে এবং এই এই বস্তি এলাকাগুলোতে, যেখানে আপনার বৈধ লাইন আপনার নাই। এলাকার পাশে তো এখন প্রধানমন্ত্রীর এলাকাও, উনি উনি হ্যাঁ, ওনার এলাকাও পড়েছে। হ্যাঁ, আমার এলাকার পাশেও প্রধানমন্ত্রীর এলাকায়, এবং আমার বিশ্বাস সেখানেও গ্যাসের সমস্যা আছে। এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যিনি এলাকা দেখাশোনা করেন, আমার ধারণা তিনিও এই ধরনের প্রশ্নের সম্মুখীন হন, কারণ ওনার এলাকা তো আর আলাদা, লাইন তো আলাদা না। আপনি কি মনে করছেন আপনার এলাকায় এখন, বা যারা সব সময় লাইন আছে কিন্তু গ্যাসের চাপ পায় না, এরকম আমরা উত্তরখান দক্ষিণখান থেকে শুরু করে অনেক জায়গায় প্রতিবেদন করেছি, সেখানে গ্যাস হয়তো রাত 3টার সময় আসে অথবা কখনো কখনো আসে না। তো এদের কাছ থেকে রাষ্ট্র এই যে বিলটা নিয়ে নিবে, এটি কি এই বাংলাদেশে কাম্য কিনা? এইটা বিল যে নেবে না, রতন ভাই যেটা বলছেন সদিচ্ছা থেকে বলছেন, কিন্তু কার কাছ থেকে নেবে, কার কাছ থেকে নেবে না, সকলকে কি ফ্রি করে দেওয়া সম্ভব? ফ্রি না, সে তো গ্যাস পাচ্ছে না, আর গ্যাস পাচ্ছে না, কিন্তু সেটা নির্ধারণ করে সরকার যদি নির্ধারণ করতে পারে, 20 বা 25% সরকার যদি নির্ধারণ করতে পারে, যদি গ্যাস সাপ্লাই নাই দিতে পারে, সরকার যদি নির্ধারণ করতে পারে, সেটা করতে পারে। তবে আমার কাছে মনে হয় এটা বেটার সলিউশন হচ্ছে, মানুষের কষ্ট লাঘব হবে যদি মিটার, প্রিপেড মিটার করে দেওয়া যায়। তিনি গ্যাস ব্যবহার করলেন না, তার খরচ হলো না, তিনি করতে পারলেন না, সেক্ষেত্রে তিনি ওই পয়সাটা সেভ করে করলেন, তিনি সিলিন্ডার দিয়ে রান্না করলেন। কিন্তু এইটাও তো দেশ জুড়ে একবারে বিষয়, গোটা ঢাকা শহর একবারে প্রিপেড মিটার করা এক্সপেন্সিভ বিষয়। আমি যতটুকু জানি, হ্যাঁ, এখন পর্যন্ত যেটুকু হয়েছে সেটা কোনো একটা প্রজেক্টে হয়েছে, জাপানি ফাইন্যান্সে বা জাপানি প্রজেক্টে হয়েছে। তাহলে হাজার হাজার কোটি টাকা অবকাঠামো উন্নয়নে ব্যয় হলো রাষ্ট্রের এত বছরে, কিন্তু জনস্বার্থ রিলেটেড এই ব্যাপারগুলো সমাধান হলো না। করতে পারলে কিন্তু মানুষ খুব উপকৃত হবে এবং গভর্নমেন্টের গ্যাসেরও সাশ্রয় হবে,
রেভিনিউ বাড়বে। যেমন আমি আমার বাসায় আমার একটু ফ্যামিলি মেম্বার বেশি বাসায়, আমরা এই আমার এখন মানে আগে যা লাগতো প্রিপেড মিটার করার পর আমাদের ডিওএইচএস প্রিপেড মিটার করছে, আমার এখন 3 গুণ খরচ হয়। তাহলে গভর্নমেন্টের রেভিনিউ বাড়ছে না? যে যতটুকু বিল হ্যাঁ। দিবে ততটুকু সে যে ব্যবহার use- করবে জি, ততটুকু জি, জি। হবে, গ্যাসও সাশ্রয় হবে এবং তুলনামূলকভাবে রেভিনিউ বাড়বে বলে আমি মনে করি। আমি আলোচনায় ফিরবো, প্রিয় দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যে। শুনতে চাইবো আগামীর রাষ্ট্রপতি কে হচ্ছেন সেটি নিয়ে ভাবনা কি। থাকুন আমাদের সাথে। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম বিরতির আগে কর্নেল সংসদ সদস্য আব্দুল হকের কাছ থেকে। আমরা ফিরছি দুঃখিত, কর্নেল আব্দুল বাতেনের কাছ থেকে আমরা কথা শুনছিলাম। আমরা ফিরছি কামরুজ্জামান রতন, সংসদ সদস্য বিএনপির সাবেক ছাত্রনেতা। আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম, সবাই জানতে চাচ্ছে এখন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আগামীকালকে তিনি বঙ্গভবনে উঠবেন, এটি কি স্থায়ী হয়ে যাবে না নতুন কোনো মুখ দেখতে পাবে বাংলাদেশ? আমি বিএনপির একজন ছোট্ট নগণ্য একজন কর্মী, আমার কাছে যদি এরকম একটা বড় প্রশ্ন। গুরু দায়িত্ব বা গুরু প্রশ্ন যদি বড় একটা প্রশ্ন করা হয়, স্বাভাবিক কারণে আমি প্রথমে এটা স্বাচ্ছন্দ্য বোধ করব না। আমি তবে যতটুকু আমার বলা উচিত, আমি দলের ফরম্যাটের চিন্তা ভাবনার মধ্যে আমি কথা বলবো। প্রথম হলে আমার স্ট্যান্ডিং কমিটি এটা প্রথম ডিসিশন নেবে, দলীয় ফোরামে এটা নিয়ে কথা হবে এবং এমন এক ব্যক্তিকে করা হবে যাকে ধরেন মেজর হাফিজ, উনি স্পিকার ছিলেন, রাষ্ট্র ক্ষমতা সাংবিধানিকভাবে ওনাকে দেয়া হয়েছে। উনি দফতর করবেন রাষ্ট্রপতির দফতরে গিয়ে, বঙ্গভবনে গিয়ে, আর উনি রাত্রে এসে যাপন করবেন সেটা হলো ওনার স্পিকারের বাসায়। তার মানে দায়িত্বের ক্ষেত্রে আমি এতটুকু বুঝতেছি, সেটা হলো সাংবিধানিকভাবে যাকে দিয়ে এই চুপ্পুকে সরানো যায় সেই সাংবিধানিক ধারাবাহিকতাটা সেটা রক্ষা হয়েছে। আর বিএনপি কাকে মনোনীত করবে এইটা অনেক দিক বিবেচনা করিতে করবে। একটা জনমুখী জনবান্ধব একজন রাষ্ট্রপ্রধান হবে যিনি ওই রকম অ্যাকসেপ্টেন্স হবে। চুপ্পু মার্কা এরকম পাপেটগিরি করার জন্য বা এরকম একটা নৈতিক স্খলিত একটা লোককে প্রেসিডেন্ট করা হবে না, এতটুকু আমি শিউরটা আপনাকে দিতে পারি। সেখানে নানা জনে নানার কথা আসছে, অনেকের নাম আসছে, অনেক নারীদের নাম আসছে দুই একজন। তারপরে হচ্ছে আপনারা দলীয় কর্মী বা নেতারা কি মনে করছেন যারা রাজনীতিবিদদের মধ্য থেকেই আসা উচিত, না এর আগে বিএনপি সরকারের সময় আমরা দেখেছি যে রাজনীতিবিদদের মধ্য থেকেও এসেছিল, রাজনীতির বাইরে থেকেও সম্ভবত এসেছিলেন? তবে আমার যতটুকু ধারণা, সেটা ধারণার মধ্যে থেকে আমি যতটুকু আমার যে নিজের মতামতটা ওইটা প্রকাশ করে দিই। এমন একজন রাষ্ট্রের প্রধান ব্যক্তি তো, ওনার অ্যাকসেপ্টেন্স জনগণের মধ্যে থাকতে হবে, ওনার দেশপ্রেম থাকতে হবে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্রের প্রতি তার অগাধ বিশ্বাস এবং তার পারফর্ম ওইভাবে করতে হবে। আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হলো মানবিক মূল্যবোধের একটা রাষ্ট্রপ্রধান হতে হবে, যার গণতন্ত্রের প্রতি যার শ্রদ্ধাবোধ থাকবে এবং মানবিক মূল্যবোধের উপর, এবং সবাই রাষ্ট্রটাকে এক করবার জন্য যে ভূমিকা থাকা দরকার এবং যেই মানের যতগুলো আমি ক্রাইটেরিয়া বললাম, ওই ক্রাইটেরিয়ার মধ্যে থেকে বিএনপি নিশ্চয়ই ওই ধরনের মানদণ্ডের মানুষকেই রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করে। জি, রাষ্ট্র তো সবার, সরকারি দল বিরোধী দল, রাষ্ট্রপতিও নিশ্চয়ই এই সবার উপরে। সেখানে আপনার প্রত্যাশা কি রাজনীতিবিদ? এর আগে বিএনপির সময় আমরা দেখেছি যে রাজনীতিবিদ আব্দুর রহমান বিশ্বাস, তাকেও আবার প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ, যদি ভুল না করি নাম, ইয়াজউদ্দিন স্যার, উনিও এসেছিলেন। তো সেই বিবেচনায় ক্রাইসিস ম্যানেজমেন্ট অথবা অন্য অন্য যে বিষয়গুলো, আপনাদের কি প্রত্যাশা? কেমন রাষ্ট্রপতি চান? সেখানে সরাসরি রাজনীতিবিদ থাকা না বিভিন্ন মাধ্যমে এই সময়কে বা বিএনপিকে ধারণ করে সেরকম লোক হলে ভালো হয়? কোনটাকে মনে করছেন? দেখুন, রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ পদ। জি, এবং তার ক্ষমতা কতটুকু আছে সেটা বড় বিষয় নয়, তিনি রাষ্ট্রের অভিভাবক। নিশ্চয়ই। কাজেই সরকারি দলের সঙ্গে চিন্তা ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে, জনগণের স্বার্থ সংরক্ষিত রেখে, পদের গাম্ভীর্য বজায় রেখে কাজ করতে পারবে এরকম একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোককেই আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। একেবারে অন্ধ দলখানা লোকও রাষ্ট্রপতি হওয়া উচিত না। আবার ঠিক আছে, হয়তো সরকারি
দলের সঙ্গে সহমত পোষণ করে চলে আসছে, কিন্তু ক্রাইসিসের সময় জাতীয় স্বার্থের কথা যদি ভুলে যায়, এরকম লোকও আসা উচিত না। এবং সবচেয়ে বড় বিষয় হলো, আমার এটা ব্যক্তিগত মত, সেটা হলো যে এমন কোনো লোককে রাষ্ট্রপতি করা উচিত না যিনি জাস্ট একটা রাবার স্ট্যাম্প হিসেবে কাজ করবেন। জি, অতীতে আমরা দেখেছি সেই এই যে লক্ষ্মীপুরের কি তাহের, যে খনি তাহের, তার সন্তানদেরকে অথবা এই ধরনের আরও অনেক দাগিদেই আসামিদেরকে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ, ক্ষমা করে দেওয়া হয়েছে। এইটা কোনো অবস্থাতেই হওয়া উচিত না। তাহলে তিনি রাষ্ট্র অভিভাবক হলেন কী জন্য? যা কিছু যাবে তাই যদি পাশ হয়ে আসে, কেন তিনি সরকারের সঙ্গে বিরোধে যেতে হবে না, তিনি তো কথা বলতে পারেন ফোনটা তুলে, তার স্টাফের মাধ্যমে মেসেজ দিতে পারেন যে এটা আসলে এটা রং রং ইমপ্রেশন দেবে জাতির সামনে। এটা হওয়া উচিত না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভার্সাম্য আনয়নের ব্যাপারে এর আগে আমরা শুনছিলাম যে এটা তো বিভিন্নভাবে অবশ্যই আসতে হবে। সেটির কতটুকু হলো? না, সেটা তো ইয়া ছিল, জুলাই সনদ অনুযায়ী যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, সেখানে তো কিছু কিছু ক্ষমতা এখানে বিশেষ করে আছে যে সাংবিধানিক পদগুলোর যে প্রধান নিয়োগ বা সদস্য নিয়োগ, সেটা যেন রাষ্ট্রপতি ওই একটা কমিটির মাধ্যমে, মানে কারো পরামর্শ ছাড়া, অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই যেন নিয়োগ দিতে পারেন। কিন্তু এখানে তো প্রস্তাবটা তো খুবই ব্যালেন্স প্রস্তাব, এবং এই যে সার্চ কমিটি যেটা ওখানে থাকবে, সেখানে তো প্রধানমন্ত্রী থাকবেন, সংসদ নেতা থাকবেন, বিরোধী দলীয় নেতা থাকার প্রস্তাব আছে। সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল যদি দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম বিরোধী দলের সমান সংখ্যা হয়, সেও থাকবে। এবং এরপর যদি সমাধান না হয়, তখন বিচার বিভাগের সহায়তা নেওয়া যেতে পারে। কাজেই বা এইভাবে যে কমিটিটা গঠিত হবে, তিনি সেই কমিটি ফাইনাল তিনি অ্যাপ্রুভাল দেবেন। রাষ্ট্রপতি যে নির্বাচিত হবেন আগামীকালকে আমরা জানি যে নির্বাচন কমিশন যাবে হচ্ছে সংসদের দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত স্পিকারের সাথে এই বিষয়ে কথা বলতে। আপনাদের কোনো ভাবনা আছে, আপনাদের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রপোজ করার মতো কোনো চিন্তা আছে, নাকি বিএনপি যা বলবে সেটি ছেড়ে দিয়েছেন দল হিসেবে? আপনাদের কোনো ভাবনা আছে কিনা? ওই বিষয়টা তো এখনো এক্স্যাক্টলি ম্যাচিউরড হয় নাই। আগামীকাল নির্বাচন কমিশনার যাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কাছে এটা শিডিউলটা ঠিক করার জন্য। জি জি, যাতে সংসদ অধিবেশন বসলেই প্রথম সুযোগেই রাষ্ট্রপতি নির্বাচন করা যায়। তো শিডিউল হলে হয়তো যেহেতু ভোটের মাধ্যমে হবে, এবং আমাদের যেহেতু একটা ভোট আছে, আমরা যদি চিন্তা করি যে ঠিক আছে আমরা একটা প্র্যাকটিস করি, সেটা হতেও পারে। কাজে এটা মানে আপনারা এখনো সেই চিন্তা ফাইনাল করেননি? সেটা অন্তত আমি জানি না, বাট আমার মনে হয় না ওই পর্যায়ে আলাপ আলোচনা কোথাও গেছে এখন পর্যন্ত। হয়তো শিডিউল টিডিউল হলে বিএনপিও বসবে, তাদের স্ট্যান্ডিং কমিটি, আমাদের লোকজনও বসবে, আলোচনা করবে, সব কিছু মিলিয়ে হয়তো একটা সিদ্ধান্ত হবে আর কি। অনেক ধন্যবাদ কামরুজ্জামান রতন। আসি একটু রাজনীতির, একদম বলা হয়েছে যে আমরা কয়েকদিন আগেই শুনলাম, মাত্র গেল সপ্তাহেই স্থানীয় সরকার মন্ত্রীর পক্ষ থেকে, যে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে সেটি এখন কিভাবে চলছে আপনার এলাকায়। সেটি তো আপনারা নির্বাচিত হয়েছেন, কিন্তু স্থানীয় সরকারে যারা রয়েছে সেটি তো আগের রেজিম বেশিরভাগ। তো সেই কি সংকট তৈরি হচ্ছে না? মেম্বার, চেয়ারম্যান, পৌরসভা, সেইগুলোর কি অবস্থা? বাস্তবতা হলো, যারাই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার এবং সিটি কর্পোরেশন যারা দায়িত্বে ছিলেন, তারা তো বিভিন্ন মামলা মোকদ্দমা এবং অপকর্মের কারণে কেউই তার স্টেশনে নেই। তারা বিভিন্নভাবে পালিয়ে বেড়াচ্ছে বা দেশ ত্যাগ করে আছে। এখানে অবশ্যই আমাদের সমস্যাটা হচ্ছে, তারা পালিয়ে বেড়াচ্ছে অথচ তারা অফিসে যাচ্ছে না, তারপরে তাদের চেয়ারম্যান হিসাবে তাদের নামটা এখন উচ্চারিত হচ্ছে। এবং সবচেয়ে মজার ঘটনা হলো, তারা বিভিন্নভাবে এখনও সে প্রতিবেশী দেশ হোক আর বিভিন্ন অ্যাবসকন্ডিং অবস্থায় যে কোনো জায়গায় থেকে তারা এখন কলকাঠিটা নেড়ে তাদের ওই লোকগুলোকে দিয়েই কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় জটিলতা সৃষ্টি করছে। আমার মনে হয় এই কারণেই আমরা স্থানীয় সরকার, আমাদের যে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা নিজেও এটা বিশ্বাস করেন যে জনপ্রতিনিধিদের কাছে এবং স্থানীয় সরকারের যতগুলো অর্গানিক উইংস আছে সবগুলোর কাছে নির্বাচনের মাধ্যমে এটা সমাধান হবে। এবং এইটা কিন্তু অলরেডি অক্টোবর থেকে কিন্তু এই নির্বাচনের দিকে ধাপে ধাপে যাচ্ছে, এইটাই আমরা জানি। এবং এই জন্যই সারা দেশ এই স্থানীয়
সরকার ব্যবস্থা নির্বাচনগুলোর জন্য সবাই কিন্তু ওইভাবে মানে প্রস্তুতি নিচ্ছে। এবং আমার এলাকায় ইতিমধ্যে আমি এই ধরনের একটা আভা আমি দেখতে পাচ্ছি, এবং সবাই মানুষের কাছে ওই লক্ষ্যটাকে সামনে রেখে জনপ্রতিনিধি হওয়ার জন্য সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে তারা কিন্তু সম্পৃক্ত হচ্ছে। পরোক্ষভাবে ভোটের রাজনীতিতে তারা অংশগ্রহণ করবে, এই ধরনের একটা বার্তা জনগণের কাছে তারা দিয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন যেগুলো, সেগুলো তো আপনাদের দলীয় নেতাই প্রশাসক আছেন, তারা কেমন করছে বলে আপনার মনে হয়? আপনি দলীয় নেতা হিসেবে তো মার্কস ফুলি দিবেন নাকি? না, আমি তাদেরকে মার্কস বলতে এতটুকুই দিব, তারা জুলাইয়ের ঘটন 5ই জুলাইয়ের পরে সবাই সচেতন, সতর্ক। এখানে কোনো মিষ্টি কথার ফুলঝুরিতে কাউকে সন্তুষ্ট করা যাবে না। ইতিমধ্যে আমরা যে সমস্যাগুলো সিটি কর্পোরেশন যেগুলো দেখেছি, সমস্ত সমস্যার মূলে যেতে হবে, এবং এই সমস্যাগুলো সততার সহিত আন্তরিকভাবে এটুকে চেষ্টা করে যেতে হবে। মানুষের কাছে ওই বিশ্বাসটুকু যেতে হবে, হতে পারে তুমি জনপ্রতিনিধি হও নাই, কিন্তু তোমাকে দায়িত্ব দিয়েছে সরকার, এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এমন কাজ সেটা করা যাবে না। এবং তারেক রহমান যেভাবে চাচ্ছে দেশটাকে, এবং বিভিন্ন প্রশাসনিকভাবে যেই ধরনের সৎ মানুষ এবং কর্মঠ মানুষকে দিয়ে বাংলাদেশকে বিভিন্ন জায়গায় তারা কর্মক্ষম মানুষকে সেবা করার জন্য যেই ধরনের প্রতিনিধি তৈরি করতে চাচ্ছেন, যেই ধরনের নেতৃত্ব তারা তৈরি করতে যাচ্ছেন জনাব তারেক রহমান, আমার মনে হয় ওরকম কারোর কাছ থেকে আমরা কোনো ব্যাড রেপুটেশন এবং ঘরে বসে আছে এই ধরনের কোনো আমাদের কাছে কোনো তথ্য নেই। ধন্যবাদ। 11 দলের নেতৃত্ব দিচ্ছে জামাত ইসলামী, সেক্ষেত্রে জোটবদ্ধভাবে নির্বাচনও করেছিলেন। সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ইতিমধ্যেই আমরা দেখেছি যে দক্ষিণ সিটিতে সাদিক কায়েম, ডাকসুর ভিপি, তাদেরকে আপনারা সিলেক্ট করেছেন, পাশাপাশি এনসিপি আসিফ মাহমুদকে মোটামুটি নাম শোনা যাচ্ছে, কিন্তু উত্তরে আবার আপনাদের জামাতের আমির সালিম উদ্দিনকে ডিক্লার করেছেন। তো এইগুলো এককভাবে যে ডিক্লার করলেন, আলাদা আলাদাই কি নির্বাচন করবেন এরকম টার্গেট, নাকি এটি নিয়ে আবার বিরোধ তৈরি হতে পারে? খুব ছোট্ট করে একটু শুনতে চাই। স্থানীয় নির্বাচনের ব্যাপারে আমি বলি, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা। কারণ স্থানীয় প্রতিনিধি না থাকার কারণে গ্রাম এলাকায় কিন্তু ওই ময়লা সরানোর কোনো ইস্যু নাই। এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ময়লা সরানোটা। ময়লা এবং ড্রেনগুলো সব বন্ধ হয়ে গেছে সব এলাকার, কারণ সুপারভিশন না থাকার কারণে, কাউন্সিলর না থাকার কারণে এই কাজগুলো হচ্ছে না। আরেকটা বিষয় ইন্টারেস্টিং, আমার আসনে একটা ছেলের চাকরি হয়েছে সেনাবাহিনীতে, তো তার স্থায়ী ঠিকানা নাই, সেটা স্থায়ী ঠিকানার সনদ চেয়েছিল, সে কোথাও থেকে না পেয়ে আমার কাছে এসেছিল। তো আমি দিলে সনদ, হ্যাঁ নাগরিক সনদ, এটা আমি তার চাচ্ছিলাম যে সে চাকরিটা পাক। আমি একে জিজ্ঞেস করলাম যে এই যে নির্বাহী কর্মকর্তা যিনি জোনের, উনি বলেন যে স্যার এটা আপনি দিতে পারবেন না, এটা একমাত্র নির্বাচিত প্রতিনিধি এই কমিশনার ছাড়া দিতে পারবেন না। মানুষের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হ্যাঁ, এটা আমরা ঘোষণা দিয়েছি যে স্থানীয় নির্বাচন আমরা আলাদা আলাদা করব, কারণ প্রত্যেকটা দলের শক্তিও একটা বোঝার বিষয় আছে। তাদের নির্বাচন করলেই তাদের প্রস্তুতি হবে, তাদের কিছু জনবল বাড়বে, এটা এখন পর্যন্ত চিন্তা ভাবনা। বাট ফাইনালি যখন শিডিউল হবে, যখন নমিনেশন সাবমিট করতে হবে, যেহেতু আমরা জোটের মধ্যে আছি, আলাপ আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসতেও পারে। রতন ভাই, আপনাদের কি প্রশাসকদের উপরেই ভরসা রাখবেন, মানে নাকি অন্য কোনো প্রার্থী হবে? আর বোঝা তো যাচ্ছে যে 11 দল হয়তো আলাদা আলাদা করলে তো বিএনপি একটু ফায়দাটা পেয়ে যেতে পারে, নাকি বলতেন? এটা ওনাদের 11 দলের যে জাতীয় নির্বাচনের সময় যে ঐক্যটা হয়েছিল, সামনে এটা কতটুকু ওনারা এই ঐক্যবদ্ধ থেকে মানুষের কাছে ঐক্যবদ্ধভাবে ইলেকশন করতে যাবে একই প্রতীকে, সেটা সময় আসতো আর এটা দেখা যাবে, আর ওনারা এটা ভালো বলতে পারবে। কিন্তু আমাদের যে নমিনেশনের ক্ষেত্রে স্থানীয়ভাবে সিটি কর্পোরেশনগুলোতে আমরা যতটুকু যা শুনেছি, এখনও ফাইনাল কোনো ডিসিশন হয়নি। কেউ তো চাচ্ছেই, ধরেন যারাই এই দুটি সিটি কর্পোরেশন যারা দায়িত্ব নিয়েছেন, তারা তো দলের মধ্যে তার সবাই একজন ইমপ্লিমেন্টেশন করেছেন, আগে ইমপ্লিমেন্টেশন করেন। একেবারে আমি শুনতে চাই, সেটা এনিবডি ক্যান, আমাদের কোনো ওইরকম পার্টিকুলার কোনো বাধা ধরা নেই, বা অমুককে দেবো বা এটা দেবো না, বা যারা জেলা প্রশাসক ছিল প্রশাসক ছিল তাদেরকে দেওয়া যাবে না, আবার যারা আছে তাদেরকে দিতে হবে, এই ধরনের কোনো একটা ফ্রেমে আমরা বন্দী হয়ে যাই। অনেক অনেক ধন্যবাদ কামরুজ্জামান রতন, এবং অসংখ্য ধন্যবাদ কর্নেল আব্দুল বাতেন, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই আলাপ আলোচনার মাধ্যমে এবং সরকারি এবং বিরোধী দল বাংলাদেশকে একটি কল্যাণমূলক পথে হাঁটাক।
যে পথ ধরেই বাংলাদেশ হয়ে উঠবে একটি কল্যাণমূলক দেশ। আর সেক্ষেত্রে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।